নিবেদন করছেন 3 Steps Aviation Academy। আরোহী নিউজে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন নিউজ ভিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। নিউজ ভিউজে আজ আমরা একাধিক খবর নিয়ে এসেছি, একাধিক খবর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর নিঃসন্দেহে, কারণ সামনেই পুজো। একাধিক পুজোর উদ্বোধনও করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কখনো ভার্চুয়ালি তো কখনো পায়ে হেঁটে তিনি পৌঁছে যাচ্ছেন মণ্ডপে। শহর কলকাতার একাধিক মণ্ডপে তিনি ইতিমধ্যেই উদ্বোধন করেছেন। তা সে চেতলা অগ্রণী হোক কিংবা নাকতলা উদ্যান সংঘ কিংবা 21-এর পল্লী, যেখানে আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় যান, উদ্বোধন করেন। কিন্তু এরই মাঝে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হয়েছে এবং যেই জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এই যে বিভিন্ন পুজো উদ্যোক্তাদের বা পুজো কমিটিগুলিকে রাজ্য সরকারের পক্ষ থেকে 50,000 টাকা করে অনুদান দেওয়া হচ্ছে, সেটা কি কারণে দেওয়া হচ্ছে, সেটা কি সমস্ত উৎসবের ক্ষেত্রেই সমস্ত সম্প্রদায়কেই এই ধরনের অনুদান দেওয়া হয়ে থাকে, এবং বিশেষ করে যে কোভিড সিচুয়েশন সেই সময়ে দাঁড়িয়ে যেটা রাজ্য সরকার বলছে যে এই অনুদান দেওয়া হচ্ছে যাতে পুজো কমিটিগুলি মাস্ক এবং স্যানিটাইজার কিনতে পারে, মাস্ক যখন দর্শনার্থীরা আসবেন তাদেরকে যেন দেওয়া যায়, সেই কারণেই এই অনুদান দেওয়া হচ্ছে। যাতে হাইকোর্ট এক্ষেত্রে বলছে যে সেটা তো পুলিশই করতে পারতো, পুলিশই যখন সমস্ত ব্যবস্থা করছে তাহলে রাজ্য সরকারের এই টাকা বা অনুদান দেওয়ার কি প্রয়োজনীয়তা রয়েছে, এরই পাশাপাশি কি কি বিধিনিষেধ জারি করা হয়েছে এই যদি পুজো হয় সেক্ষেত্রে। ফলত এই বিষয় নিয়ে গত কয়েকদিন ধরেই একটা জল্পনা চলছে এবং হাইকোর্ট একাধিক বিষয়ে এক্ষেত্রে রাজ্য সরকারের কাছ থেকে বিষয়গুলো জানতে চেয়েছে যে কি কি ব্যবস্থা রয়েছে। এ নিয়ে একটা প্রতিবেদন আপনাদেরকে দেখাবো শুরুতেই। অনুদান কি শুধুই দুর্গাপুজোর জন্য? ঈদ উপলক্ষে অনুদান দেওয়া হয়েছিল? পুজোয় ক্লাবগুলিকে সরকারি অনুদান দেওয়া নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। গত 24শে সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী ক্লাবগুলির সঙ্গে বৈঠক করে সরকারি অনুদানের কথা ঘোষণা করেন। পুজো কমিটিগুলিকে 50,000 টাকা করে দেওয়া হবে এবং সিইএসসি ও রাজ্য বিদ্যুৎ পর্ষদের বিলে 50% ছাড় দেওয়া হবে বলে ঘোষণা করেন তিনি। এরপরেই সরকারি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন জনৈক এক ব্যক্তি। বৃহস্পতিবার সেই মামলার শুনানি চলাকালীন এজলাসে সরকারি অনুদান নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। বিষয়টি বিচারাধীন হওয়ায় এড়িয়ে যেতে চান মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, যদিও এদিন তিনি বলেন করোনাও থাকবে, উৎসবও হবে। আমি বিচারাধীন বিষয়ের উপরে কোনো মন্তব্য করব না, এটা ঠিক না। বিচারাধীন বিষয় কি বলবো না এটা তো তাদের বিচার্য বিষয়। যখন যেটা বিচারাধীনের বিষয় সেখানে আমার মন্তব্য করাটা অনুচিত না, কিন্তু যাই প্রশ্ন তুলে থাকুক হাইকোর্টের বিষয়ে, যেটা বিচারাধীন বিষয়, যেটা আলোচনা চলছে, সেখানে আমার মন্তব্য করাটা সমীচীন নয়। আমি আবার একটা কথা বলছি, বিচারাধীন বিষয় নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। আমি আবার বলছি যে দুর্গাপুজো শুধু বাঙালির উৎসব নয়, এটা জাতীয় উৎসব। সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে যাতে উৎসবটি দুর্গাপুজো হয় সেই দিকে আমরা সকলেই তাকিয়ে আছি এবং আমরা তা করি। দুর্গাপুজো যাতে কোনো রকম সংক্রামিত না করতে পারে সে ব্যাপারে সরকার যথেষ্ট সচেতন, ক্লাবগুলো যথেষ্ট সচেতন, সর্বজনীন দুর্গাপুজো যারা করছে তারাও যথেষ্ট সচেতনতার মধ্য দিয়েই দুর্গাপুজো হচ্ছে এবং সেটাই স্বাভাবিক। সরকারের দাবি অনুদানের টাকা মাস্ক ও স্যানিটাইজারের জন্য দেওয়া হয়েছে। পাল্টা কোর্টের বক্তব্য, সরকারের তরফে সরাসরি স্যানিটাইজার মাস্ক দেওয়া হলো না কেন? সংক্রমণের ভয়ে এখনও পর্যন্ত যখন রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখা হয়েছে, সেই পরিস্থিতিতে দুর্গাপুজো করতে কি কি প্রোটোকল মানা হচ্ছে সেই নিয়েও প্রশ্ন করেছে কলকাতা হাইকোর্ট। সংক্রমণ বিধি মানাতে পুলিশের পক্ষ থেকে যখন সব ব্যবস্থা নেওয়া হয়েছে তখন ক্লাবগুলিকে অনুদান দেওয়ার কি যুক্তি? প্রশ্ন হাইকোর্টের। রাজ্য সরকার ও হাইকোর্টের পরবর্তী পর্যবেক্ষণের উপরেই নির্ভর করছে রাজ্যে পুজোর ভবিষ্যৎ। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। দুর্গাপুজো নিয়ে হাইকোর্টের এই যে পর্যবেক্ষণ এবং কি কি পর্যবেক্ষণ হাইকোর্ট করেছে এবং কি কি বিষয় রাজ্য সরকারের পক্ষ থেকে তারা জানতে চেয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো। সহকর্মী পিঙ্কি অধিকারী রয়েছেন আমার সঙ্গে। পিঙ্কি, এক্ষেত্রে এক তো হাইকোর্টে মামলা হয়েছিল, জনস্বার্থ মামলা হয়েছিল যে দুর্গাপুজো যাতে বন্ধ করা হয় এবং যাতে আরো বিধিনিষেধ আরোপ করা হয়, কারণ যেহেতু কোভিড সিচুয়েশন, বিশেষজ্ঞরা বলছেন যে পুজোর পরে এই সিচুয়েশন আরো ভয়ঙ্কর হতে পারে, সংক্রমণ বাড়তে পারে, যেভাবে একের পর এক বারোয়ারি পুজো হচ্ছে। হাইকোর্ট ঠিক কি বক্তব্য হাইকোর্ট রেখেছে, এক্ষেত্রে কি পর্যবেক্ষণ হাইকোর্টের?
দেখো, হাইকোর্টের পর্যবেক্ষণ খুব স্পষ্ট। তারা বলছেন যে প্রথমত যেখানে করোনা আবহে, করোনার ভয়তে যেখানে স্কুল খোলা যাচ্ছে না, সেখানে পুজোর অনুমতি কি করে দেওয়া হলো প্রথমত, এবং দ্বিতীয়ত যে পর্যবেক্ষণ হাইকোর্ট আমাদের সামনে রেখেছেন, সেখানে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই রাজ্য সরকারের তরফ থেকে যে টাকা বা অনুদান ঘোষণা করা হয়েছে 50,000 টাকা প্রত্যেকটা ক্লাবগুলোকে, সেটা কেন দেওয়া হচ্ছে। এবং সেখানে তিনি বলছেন যে এই যে ঈদের সময় বা ঈদের সময় কি দেওয়া হয়, বা ক্লাবগুলোকে কি প্রত্যেক ক্লাবকে এরকম দেওয়া হয়ে থাকে, যদি না দেওয়া হয়ে থাকে তাহলে একটা পার্টিকুলার উৎসবের ক্ষেত্রে কেন এই অনুদান দেওয়া হচ্ছে। সঙ্গে সঞ্জীব বন্দ্যোপাধ্যায়, বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এও জানিয়েছেন যে তারা রাজ্যের তরফ থেকে একটা হলফনামা চেয়েছেন। কি হলফনামা? ভিড় এড়াতে কি কি ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। একই সঙ্গে তিনি জানিয়েছেন যে রাজ্যকে জানাতে হবে পুজোর ব্লু প্রিন্ট কি হতে চলেছে, অর্থাৎ রাজ্যকে হাজিরা দিতে হবে এবং রাজ্যের তরফ থেকে রাজ্যের আইনজীবীকে জানাতে হবে কি কি ভাবে রাজ্যের যারা মানুষ আছেন তাদেরকে সংক্রমণ ঠেকাতে কি ব্যবস্থার নির্দেশ দিয়েছে। ইতিমধ্যে তো রাজ্য সরকার একাধিক নির্দেশ দিয়েছে। আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন যে স্যানিটাইজার ব্যবহার করতে হবে, মাস্ক মাস্ট, এবং এক্ষেত্রে যদি কেউ দর্শনার্থীরা যান মাস্ক ছাড়া তাদেরকে মাস্ক দিতে হবে। ইনফ্যাক্ট রাজ্য সরকার বোধহয় আদালতে এটাই জানিয়েছে যে স্যানিটাইজার এবং মাস্ক বিলি করার জন্যই এই ধরনের অনুদান দেওয়া হয়েছে। সেক্ষেত্রে সেই সওয়ালও করেছিলেন আইনজীবীর পক্ষ, সরকার তরফে আইনজীবী, কিন্তু সেখানে হাইকোর্ট জানিয়েছে যে যদি মাস্ক এবং স্যানিটাইজারের জন্যই 50,000 টাকা দেওয়া হয়ে থাকে তাহলে কেন সেইটা সরকার থেকে দেওয়া হলো না, কিংবা পুলিশের সব সরঞ্জাম করলো না, কেন পার্টিকুলারলি টাকার ব্যবস্থা দেওয়া হলো, কেন পার্টিকুলারলি টাকার ব্যবস্থায় দেওয়া হলো যেখানে মাস্ক এবং স্যানিটাইজারের ব্যবস্থা রাজ্য খোদ করতে পারতো। সেখান থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন হাইকোর্ট আজকে রেখেছে। আমরা যেমনটা জানি 24শে সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে প্রত্যেকটা ক্লাবকে 50,000 টাকা করে দেওয়া হবে। শুধু আজকের নয়, 2018 সাল থেকে, একদম তাই, 2018 সালেও কিন্তু প্রথম শুরু হয়েছিল 10,000 টাকা করে প্রত্যেকটা ক্লাবকে এই রকমের কিন্তু অনুদান দেওয়া হতো। ফলত এই ট্রেন্ড কিন্তু নতুন নয় আমাদের রাজ্যে। কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেমনটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন যে ক্লাবগুলোর হাতে টাকা নেই এবং পুজো করার জন্য তাদের কাছে স্যানিটাইজারের জন্য বেশি টাকাও খরচ হচ্ছে, ফলত সেই অনুদান রাজ্য সরকার দিচ্ছেন মাস্ক এবং স্যানিটাইজারের জন্য। অনেকেই বলছেন যে এই আবহে পুজো করার কি দরকার ছিল, অনেকেই, বিশেষ করে বেশ কয়েকটি বিরোধী রাজনৈতিক দল তারাও প্রশ্ন তুলেছেন। কিন্তু এটা তো আমরা জানি, তোমরাও যারা বিভিন্ন পুজো মণ্ডপগুলি কভারে যাও, যে এই পুজোর সঙ্গে আমাদের রাজ্যের বহু বাসিন্দার রুটি রুজি জড়িয়ে রয়েছে। ফলত পুজো করা যে কতটা গুরুত্বপূর্ণ রয়েছে, বিশেষ করে শারদ উৎসব যে কতটা গুরুত্বপূর্ণ রয়েছে, হয়তো এবছর সেই বহরে হচ্ছে না, কিন্তু কিছু সংখ্যক মানুষের রুটি রুজির একটা ব্যবস্থা তো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় কথা বলতে গিয়ে এই প্রসঙ্গটাই বারবার তুলে ধরতে চাইছেন। ঋষি, তোমাকে একটা অভিজ্ঞতা জানাবো যে বহু মণ্ডপ রয়েছে যেখানে আমরা জানি যে জেলা থেকে বহু শিল্পীরা আসেন, যাদের কাছে এই যে পুজোর সময়টা তাদের কাছে একমাত্র রুজি রোজগারের জায়গা। শুধু তাই নয়, থিম শিল্পী থেকে শুরু করে যারা নদিয়া, মুর্শিদাবাদ, সুন্দরবন থেকে, প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে কিন্তু ঢাকিরা আসেন বহু শিল্পকর্মীরা, তাদের কাছে কিন্তু এইটাই রোজগারের রাস্তা। ফলত শুধুমাত্র তাদের কাছে নয়, পুজোর বাইরে যারা ফুচকা স্টল দিচ্ছেন তাদের কাছেও কিন্তু এটা রুজি রোজগারের জায়গা। ফলত যদি সমস্ত গাইডলাইন মেনে পুজো করা যায়, সেক্ষেত্রে মনে হয় না, গার্মেন্টসে বিজনেস করেন তাদেরও এই সময়টা একটা ভালো রকমের বিক্রি বাটা হয়। যদিও এবছর তো শুরুর দিক থেকে তেমন হয়নি, কিন্তু এখন কিন্তু আবারও মানুষের ভিড় দেখা যাচ্ছে বিভিন্ন বাজারগুলিতে, ফলত একটা আশঙ্কা তো থাকছে। এক্ষেত্রে রাজ্য সরকার হাইকোর্টে ঠিক কি জানাতে চলেছে, তেমন কিছু জানতে পারছি? দেখো, মূলত জানা যাচ্ছে যে তারা যা তাদের সেফটি গাইডলাইন্স রয়েছে সেগুলো তারা হাইকোর্টে দেবেন। অর্থাৎ তারা মাস্ক পরে মণ্ডপে ঢুকতে হবে। শুধু তাই নয়, প্রত্যেকটা যে মণ্ডপগুলো থাকছে তাদের কাছে, ক্লাবগুলোর কাছে রাখতে হবে স্যানিটাইজার, মাস্ক, স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। অঞ্জলি, সিঁদুর খেলা থেকে শুরু করে সমস্ত ভোগ, সমস্ত বিষয়ে কিন্তু সেফটি গাইডলাইন্সের চাদরে মুড়ে দেওয়া হচ্ছে। ফলত এই সমস্ত বিষয় কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে সূত্র মারফত খবর যে এগুলো সমস্ত কিছু হাইকোর্টে কিন্তু পেশ করতে চলেছে রাজ্য সরকার। অর্থাৎ রাজ্য সরকারের কাছে কিন্তু সমস্ত ব্লু প্রিন্ট তৈরি রয়েছে। এবার অপেক্ষা দেখার যে কবে রাজ্য সরকার সেগুলো পেশ করে, এবং আশা করা যায় যে পুজোর আগে সেগুলো কিন্তু হাইকোর্টের কাছে
এবং দেওয়া হবে, এক্ষেত্রে পেশ বোধহয় করা একটা হবে। নজির সৃষ্টি করছে সন্তোষ মিত্র স্কোয়ার। তারা ইতিমধ্যেই জানিয়েছে যে দর্শনার্থীদের অ্যালাউ করবে না। ম্যাডক স্কোয়ার যেখানে আড্ডার জন্য আড্ডা বন্ধ। বিখ্যাত পুজোর সময়, সেটাও বন্ধ। একেবারে। ফলত এগুলো কোথাও গিয়ে হয়তো একটা নজির সৃষ্টি হচ্ছে এবছরের পুজোতে, এবং সেটাও বোধহয় হাইকোর্ট বোধহয় সেটাকেই আরো বেশি করে নিশ্চিত করতে চাইছে। যদিও হাইকোর্টের পর্যবেক্ষণ বা হাইকোর্ট কি রায় দেয় সেদিকে আমাদের তাকিয়ে থাকতেই হবে। পিঙ্কে, আপাতত অনেক ধন্যবাদ। এরই পাশাপাশি আপনাদেরকে আমরা দেখাবো যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন হাইকোর্ট এই রায় এখনো পর্যন্ত রায় দেয়নি, পর্যবেক্ষণ যখন হাইকোর্টের, এবং বেশ কিছু মানুষ বা বেশ কিছু আইনজীবী বা কেউ কেউ যখন দাবি করছেন যে এবছর অন্তত রাজ্যে পুজো বন্ধ রাখা হোক, হাইকোর্টে জনস্বার্থ মামলা হচ্ছে, সেই সময় কিন্তু পুজো উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু থেমে নেই। তিনি ভার্চুয়ালি একাধিক জায়গাতে পুজো উদ্বোধন করেছেন বিভিন্ন জেলায়। গতকালই আমরা দেখেছি উত্তরবঙ্গের একাধিক জেলাতে পুজো উদ্বোধন করেছেন, এবং আজকেও দক্ষিণবঙ্গের একাধিক জেলার পুজো উদ্বোধন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি সশরীরেও বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করেছেন। সেই ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। বিভিন্ন জেলার পুজো উদ্বোধন করেছেন, মুর্শিদাবাদ থেকে মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনার বেশ কয়েকটি পুজোরও আজকে উদ্বোধন করেছেন ভার্চুয়ালি। নবান্ন থেকেই গতকালই আমরা দেখেছি উত্তরবঙ্গের একাধিক জেলার পুজো উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই ভার্চুয়ালি পুজো উদ্বোধনের ক্ষেত্রে একটা সুবিধে হয়েছে যে জেলার পুজোগুলো যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছতে পারতেন না, এতদিন আমরা দেখেছি যে সাধারণত শহর কলকাতার বিভিন্ন উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন পুজো মণ্ডপে ঘুরে বেড়াতেন মমতা বন্দ্যোপাধ্যায়, উদ্বোধন করতেন। কার্যত এক একটা দিনে আমরা দেখেছি 4-5টা করে পুজো উদ্বোধন করেছেন। সেই জায়গায় এই ভার্চুয়ালি পুজো উদ্বোধন করতে গিয়ে কিন্তু একাধিক জেলার একাধিক পুজোর উদ্বোধন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কোথাও গিয়ে বোধহয় সেই সমস্ত পুজো উদ্যোক্তারাও যার পণ্যায় খুশি। ভার্চুয়ালি দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার পুজো উদ্বোধন করেছেন মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর। আজকেই মমতা বন্দ্যোপাধ্যায় এই পুজোগুলোর উদ্বোধন করেছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই পুজো উদ্বোধন করতে গিয়েও তিনি বারবারই একদিকে যেমন দেবী দুর্গার কাছে প্রার্থনা করছেন যে যেন এই করোনা আসুর বিদায় নেয় এই রাজ্য তথা এই দেশ থেকেই, এমনকি মানুষ যেন যে স্বাস্থ্যবিধির কথা রাজ্য সরকার ঘোষণা করেছে সেই স্বাস্থ্যবিধি মেনেই যাতে পুজোতে তারা উৎসবে মেতে ওঠেন, সে কথাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। এদিকে শহর কলকাতার পুজোর প্রস্তুতি ঠিক কেমন চলছে, অর্থাৎ যে স্বাস্থ্যবিধির কথা প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে সেই স্বাস্থ্যবিধি আদৌ কি মেনে চলছে পুজো উদ্যোক্তারা, সেটাই কিন্তু দেখতে আজ পুলিশ কমিশনার তিনি একাধিক পুজো মণ্ডপে পৌঁছে যান। পুলিশ কমিশনার অনুজ শর্মা তিনি যান দেশপ্রিয় পার্ক, চেতলা অগ্রণী, সুরুচি সংঘ, মোহাম্মদ আলী পার্ক, কলেজ স্কোয়ারের মতন পুজো মণ্ডপগুলি তিনি ঘুরে দেখেন, এবং তাদের কি ব্যবস্থাপনা রয়েছে এক্ষেত্রে সে সমস্ত বিষয়ও তিনি দেখেন। তার সঙ্গে ছিলেন লালবাজারের একাধিক আধিকারিক। পুজো মণ্ডপগুলি ঘুরে দেখেছেন অনুজ শর্মা, এবং সবকটি পুজো কমিটি প্রত্যেকেই ভালো করে সরকারি গাইডলাইন যাতে মেনে চলে সে কথা কিন্তু তিনি ঘোষণা করেছেন, এবং সে কথা তাদেরকে বারবার করে জানিয়ে এসেছেন। ফলত হাইকোর্ট যে বিষয়টি নিয়ে সন্দিহান এবং যে বিষয়ের ক্ষেত্রে হাইকোর্টে জনস্বার্থ মামলা করা হয়েছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে করোনাকালে পুজো বন্ধ করা উচিত, যদিও বা পুজো হয় সেক্ষেত্রে কতটা স্বাস্থ্যবিধি পালন করা হচ্ছে, কি কি সরকারি নির্দেশ রয়েছে, সরকার ইতিমধ্যেই নির্দেশ দিয়ে দিয়েছে, সেই নির্দেশিকা আদৌ পালন করছে নাকি দেশপ্রিয় পার্ক, চেতলা অগ্রণী, সে সমস্ত বিষয় কিন্তু আজকে পরিদর্শন করেন পুলিশ কমিশনার অনুজ শর্মা, এবং তাদেরকে বারবার করে জানান যে বিষয়গুলো যেন মেনে চলা হয়। 5-6টা বড় পুজো যেখানে নর্মালি ভিড় হয়, খুব ভিড় হয়, ওটা আমি চেক করলাম। চেক করার মধ্যে দেখলাম কি যেটা গভর্নমেন্টের যা রেস্ট্রিকশন যে অর্ডার বেরিয়েছে তার মধ্যে কিছু কিছু রেস্ট্রিকশন দেওয়া আছে, সেটা পূর্ণ করছে ওরা। তো আপনারা নিজে দেখলেন খুব ভালোভাবে করছে, চারদিকে খোলা আছে, প্লাস চ্যানেলাইজার এরকম করা হয়েছে কি মানুষ যাতে ইজিলি ঢুকে ইজিলি বেড়ে যায়, যেটা আছে ওই সোশ্যাল ডিস্টেন্সিং ব্যাপার থেকে যাচ্ছে। তারপরে এরা বলছে সোশ্যাল ডিস্টেন্সিং ব্যাপার অর্গানাইজার ওরা ইনশোর করছে বাইক খোলা রাখার জন্য, স্যানিটাইজেশনে ওরা অ্যারেঞ্জমেন্ট রাখছে, এবং মাস্ক ইস্যুজ বিলি করবে। একদিকে যেমন স্বাস্থ্যবিধি মেনে পুজো করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার, এই নিয়ে মামলা চলছে,
অপরদিকে পুজোর বাজেটেও কাটছাট করেছে পুজো উদ্যোক্তারা, কিন্তু পুজোর বাজারগুলিতে অর্থাৎ মানুষ কিন্তু ইতিমধ্যেই পুজোর মার্কেটিং করতে বেরিয়ে পড়ছে। শহর কলকাতার ছবি যেমন আমরা আপনাদেরকে দেখেছি, পাশাপাশি নদিয়াতে সেখানেও দেখা যাচ্ছে যে একই পরিস্থিতি, মানুষ কিন্তু পুজোর বাজারে তারা ব্যস্ত রয়েছে। নদিয়ার শান্তিপুর থেকে মাঝদিয়ায় পুজোর বাজারে উপচে পড়া ভিড়ই নজরে এসেছে। লোকাল ট্রেন বন্ধ থাকায় দূরে শপিং করতে যেতে পারছেন না, স্থানীয় বাজারেই তাই ভিড় করছেন ক্রেতারা। ফলত কিছুটা হাসি ফুটেছে স্থানীয় ব্যবসায়ীদের মুখে, কারণ অনেক সময় আমরা দেখেছি যে এর আগে অর্থাৎ গত বছরও যে পুজোর বাজার করতে নদিয়া বা অন্যান্য জেলা থেকে মানুষ কলকাতাতেই পাড়ি দিত পুজো মার্কেটিংয়ের জন্য। অনেক সময় দেখা গিয়েছে যে সেখানকার যারা স্থানীয় ব্যবসায়ী তারা কার্যত তাদের ব্যবসা মার খেয়েছে। কিন্তু এবার যেহেতু দূরপাল্লার ট্রেন, লোকাল ট্রেন বন্ধ রয়েছে, ফলত মানুষ আর শহর কলকাতায় পাড়ি দিতে পারছে না। সে কারণেই স্থানীয় দোকানগুলোতে তারা ভিড় জমাচ্ছেন, স্থানীয় বাজারে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। ফলত কিছুটা বোধহয় হাসি ফুটছে ব্যবসায়ীদের মুখে। পরিস্থিতি অনুযায়ী যে বাজারটা আমরা পেয়েছিলাম তার তুলনায় এখন আমরা বাজারটা একটু ভালো পাচ্ছি, এবং ট্রেন বন্ধ থাকায় আমাদের কাস্টমার এখন লোকালেই কেনাকাটাটা একটু করছে। তা এইভাবে যদি চলে আমাদের আরো ভালো হয় এবং আনন্দ হয়, কেননা ব্যবসার অবস্থা যা হয়ে গেছিল তার থেকে এখন একটু ভালো আছে। মোটামুটি খারাপ না, ভালোই চলছে, কারণ আমাদের এখান থেকে তো কেউ বাইরে যেতে পারছে না, তো সবাই ট্রেন না চলার জন্য সবাই এখানে মার্কেটিং করছে, আর আমাদেরও বেশ বিজনেসটা ভালোই চলছে। পুজোর বাজারে মানুষের ভিড় তো দেখালাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নিত্য প্রয়োজনীয় জিনিসের যে বাজার সেখানে কিন্তু মানুষকে সেখান থেকে ফিরতে হচ্ছে বেজার মুখেই, কারণ হচ্ছে জিনিসপত্রের আকাশ ছোঁয়া দাম। গত 3 দিন আমরা দেখেছি যে ট্রাক ধর্মঘট ছিল, ফলত অনেকেই মনে করছেন এই ট্রাক ধর্মঘটের জেরে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আরও বাড়বে। একেই তো শাকসবজি থেকে শুরু করে আলু, পটল কিংবা পেঁয়াজের দাম দিনকে দিন প্রায় প্রত্যেক দিনই লাফি বাড়ছে, ডিমের দামও বাড়ছে। ফলত মানুষ কি খাবে তা চিন্তায় পড়ে গিয়েছেন, নাভিশ্বাস উঠছে কার্যত বাজার করতে গিয়ে। বাজারের থলি কার্যত খালি থাকছে। দেখুন একটি প্রতিবেদন। পুজো যতই এগোচ্ছে চোখ রাঙাচ্ছে সংক্রমণ, একই সঙ্গে বাজারে চড়ছে জিনিসপত্রের দাম। অগ্নিমূল্য বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে নাভিশ্বাস উঠছে মানুষের। সোমবার থেকে 3 দিন টানা ট্রাক ধর্মঘট চলেছে। এর জেরে বাজার মূল্য বৃদ্ধি হয়ে উঠেছে আগুন। আজ ট্রাক ধর্মঘট স্বাভাবিক হয়েছে, ট্রাক চলাচল স্বাভাবিক হয়েছে। এর ফলে কতটা কি জিনিসপত্রের দাম কমলো আসুন সেটাই জেনে নেওয়া যাক। একদিকে 3 দিনের ট্রাক ধর্মঘট, অন্যদিকে চড়চড়িয়ে বেড়েছে জিনিসের দাম। পুজোর মুখে মধ্যবিত্তের পকেটে টান পড়েছে, এদিকে বিক্রির অভাবে ধুঁকছে বিক্রেতারা। ট্রাক ধর্মঘট চললে মাল তো বাইরে থেকে আসছে, ওইসব মালের দাম বেড়ে যাচ্ছে। তার মধ্যে এখানে কাস্টমার সেরকম মানে দাম বেড়ে গেলে কাস্টমার বলছে তোমরা দাম বেশি নিচ্ছ, তাতেও একটু অসুবিধা হচ্ছে। আলু কত টাকা যাচ্ছে এখন? 32। চন্দ্রমুখী আলু 36। নর্মাল দিনে কি রেট থাকে? নর্মাল এই রেটই চলছে। হ্যাঁ, ট্রাক ধর্মঘটে কোনো কিছু বুঝতে পারিনি। এখন বেচাকেনা খুবই কমে গেছে, যেখানে 1 কিলো 1.5 কিলো কিনতে তারা হাফ কিলো কিনছে, 750 কিনছে এইরকম। এখন 14 টাকা জোড়া মাল এখন পাওয়া যাচ্ছে না, মাল একদম আসছে না। যেখানে 40টা 50টা মাল ডেলি সেল হয়, এখানে মাল এই দামের জন্য মাল সেল হচ্ছে না, মালই পাওয়া যাচ্ছে না। ডেলি 15টাও মাল আমরা তুলতে পারছি না। ডেলি আমাদের কোটা আছে 30 পেটি মাল, তার জায়গায় 10টা 15টা করে মাল পাচ্ছি। মালের হেভি কাছে, আর এখানে 14 টাকা জোড়া বলে কাস্টমার নিচ্ছে না। আর পাইকারি হচ্ছে আপনার 600 টাকা। 600 টাকা না বেচলে পাইকারি নেবে না, আর ওই বিক্রি 7 টাকা। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ায় মিশ্র প্রতিক্রিয়া ক্রেতাদের মধ্যেও। বাজারে যেগুলো আমি 40 টাকা করে সবজি কিনতাম সেটা এখন 55-60-এর নিচে তো কেউ দিচ্ছেই না। আমি অন্য সময় গাজর যেগুলো আমাদের সবজিটা খুব লাগে, পটল 70 টাকা কেজি পটল, চিন্তা করতে পারছেন। তবে পটলটা ভালো, এটা বলতে পারি যে আগেকার মতনটা না, ফ্রেশ পটল আসছে। সবজি কিন্তু ফ্রেশ, কিন্তু দামও ফ্রেশ। এই সব জিনিসে এত দাম হলে কি নেবে? এই তো ডিম দেখছো 14 টাকা জোড়া। বাজারে যাই একটু মাছের দামটা একটু 19-20 আছে, এছাড়া সব জিনিসেরই দাম বেশি, কোনোটাই কেনার মতো না। আর মধ্যবিত্ত মানুষদের পক্ষে অসম্ভব। সবজির দাম তো মানে আকাশ ছোঁয়া,
এরকম সবজির দাম সত্যি, কিন্তু লকডাউন ছিল তখন এরকম হয়নি। এখন এত দাম হয়ে গেছে আমার কেনাকাটা করতেই পারছি না। ট্রাক ধর্মঘট আজ থেকে উঠে গেল, বাজারের যে মূল্য জিনিসপত্রের তা কিন্তু একটুও কমেনি। এর ফলে নাজেহাল ক্রেতা থেকে বিক্রেতারা সকলেই। এখন দেখার এই যে বাজারের যে জিনিসপত্রের দাম এটা কখন কমে এবং কিভাবে কমে। ক্যামেরায় শুভদীপ কর্মকারের সঙ্গে সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, আরোহী নিউজ, কলকাতা। এখন একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকবেন। Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere. We take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. 3 Steps Aviation! Hip hip! Hooray! Hip hip! Hooray! Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff, starting from souvenir to t-shirts, shoes and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নিউজ ভিউজ, আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। এবার যে খবরের দিকে নজর রাখবো, সামনে যেহেতু পুজো, আর এই পুজোর মুখেই কিন্তু মাল্টিপ্লেক্স খুলে গেল। পুজোকে কেন্দ্র করে আমরা দেখেছি যে একের পর এক ছবি পুজোকে কেন্দ্র করে রিলিজ হয় অন্যান্য বছর, যদিও এই করোনাকালে দীর্ঘ কয়েক মাস পরে মাল্টিপ্লেক্স খুললো, তবে সব মাল্টিপ্লেক্সের হল খোলেনি বোধহয়, এবং বেশ কিছু জটিলতাও তৈরি হয়েছে। কারণ যে সিট অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে
অর্থাৎ সেখানে যদি কাপলরা যায় বা একটা ফ্যামিলি যায়, কিভাবে বসা হবে, কতটা স্বাস্থ্যবিধি মানা হচ্ছে, সে সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে সহকর্মী স্বর্ণালী দত্ত। স্বর্ণালী, প্রথমেই যে বিষয়টা জানতে চাইবো যে আজকে কি সবকটি হল খুলে গেল নাকি না? কলকাতায় আজ থেকে 80% হল খোলার কথা ছিল, কিন্তু অধিকাংশ হলই খোলেনি। গুটি কয়েক হল খুলেছে। আজ আমি বেরিয়েও ছিলাম রিপোর্ট করতে এবং সেখানে দেখতে পেয়েছি যে ম্যাক্সিমাম যে বড় বড় সিঙ্গেল স্ক্রিন বলো, মানে শহর কলকাতার মধ্যেকার যেগুলো মেন জায়গা, সাউথ সিটি বলো, হাইল্যান্ড পার্ক বলো, প্রত্যেকটি জায়গায় মাল্টিপ্লেক্স প্রায় বন্ধ। এবং সিঙ্গেল স্ক্রিন বলতে সিঙ্গেল স্ক্রিনের প্রিপারেশন চলছে। সিঙ্গেল স্ক্রিন কালকে প্রিমিয়ার দিয়ে ওপেনিং হচ্ছে এবং নবীনাও সেম ভাবে মানে 21 তারিখে। এবং দেখতে গেলে যেটা দেখতে পাচ্ছি আমরা, পুজোর ঠিক মুখোমুখি সময়েই ম্যাক্সিমাম হল খুলছে, মানে 20 এবং 21 তারিখ লক্ষ্য করেই ম্যাক্সিমাম সিঙ্গেল স্ক্রিন খোলার চেষ্টা করছে। এবং আইনক্সের বা মাল্টিপ্লেক্সের কথা যেটা বলবো, মাল্টিপ্লেক্সে একটা হিউজ পরিমাণ মানে টাকা খরচ হয়, সেটা সিনেমা দেখার ক্ষেত্রে হোক, সেটা যারা সিনেমাটা পুরোটা অ্যারেঞ্জ করছে সেক্ষেত্রেও হোক। কারণ এখন একটা এক্সট্রা বার্ডেন হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে সিনেমা হল খুলতে হবে এবং সেক্ষেত্রে মাল্টিপ্লেক্সগুলি একটি অভিনব পদ্ধতিতে মানে করছে। এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, আমরা যখন হলে ঢুকছি সেখানে আমাদের মানে স্যানিটাইজ শাওয়ার দেওয়া হচ্ছে এবং এক্স্যাক্টলি গেট স্যানিটাইজিং গেট তৈরি করা হয়েছে। এবং শুধু তাই নয়, এভরি ইন্টারভালে মানে সিনেমার যে ইন্টারভেল থাকবে সেখানে থার্মাল চেকিং এবং ইন্টারভালে স্যানিটাইজ করা হবে হলগুলোকে। এক্ষেত্রে যেটা রাখা হয়েছে, মাল্টিপ্লেক্সে 2টি করে সিট মাঝখানে গ্যাপ দেওয়া হয়েছে এবং সিঙ্গেল স্ক্রিনে 1টি করে সিট গ্যাপ দেওয়া হয়েছে। একটু বিতর্কও হচ্ছে যে যদি কাপলরা যায় বা ফ্যামিলি যায় সেক্ষেত্রে মাঝখানে একটি সিট ফাঁকা রেখে দুজন কি করে বসবে, এরকম কেউ আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে মজার ছলেও, কিন্তু মেন যে বিষয়টা সেটা তুলে ধরতে চাইছে। এক্ষেত্রে আমি বলবো, এক্ষেত্রে সিনেমা হল মালিকরা এটা নিয়ে, এটি একটি ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা। কারণ কি, হলের টিকিট এই একটা ফ্যামিলি অনুযায়ী, যে সানডে হোক বা এই যে ফেস্টিভ সিজন হোক, এই যে একটা বাল্ক অ্যামাউন্ট অফ টিকিট বিক্রি হয়, সেটা কিন্তু একটা ফ্যামিলি ওয়াইজ হবে। সিঙ্গেল কেউ খুব কম লোকেরাই সিনেমা দেখতে যায়, মেনলি কাপলসরা যায় বা বন্ধুরা মিলে যায় বা ফ্যামিলি মিলে যায়। সেক্ষেত্রে যেটা হচ্ছে, যেহেতু 50% সিট বুকিং রয়েছে এবং সেখানে মাঝখানে একটা করে গ্যাপিংস রয়েছে, এই যে পাশাপাশি দেখে বসে সিনেমা দেখে এতকালের একটা অভ্যেস, সেটা ছত্রভঙ্গ হয়েছে। এবং তাতে হল মালিকদেরও যেরকম সমস্যা হয়েছে, টিকিট বিক্রি কম হচ্ছে, টিকিট কম কিনছে দর্শকরা এবং দর্শকরা এই কারণে সিনেমা হল মুখী কম হবে। মানে এই যে ধরো আমি বলছি সোনালী, যে অন্যান্যবার পুজোর সময়তে বিশেষ করে, এবং পুজো মানেই পুজোর সঙ্গে প্রেমও বাঙালি জড়িয়ে থাকে। হ্যাঁ, তো বহু মানুষ এই পুজোর সময় অষ্টমী বা নবমীর দিনকে সিনেমা হলে যায়, বহু কাপল যায়। ফলত তাদের তো কোথাও এই নিয়মে গিয়ে বাধার মুখে পড়তে হবে এক সিট অ্যারেঞ্জমেন্ট। একদমই তাই। মানে দর্শকদের সঙ্গে এই মুহূর্তে তারা যে প্রিকশনস, যে নিয়মবিধি সরকার পক্ষ থেকে জানানো হয়েছে, সেটার এক চুলো এদিক ওদিক না করে ওরা স্টার্টিং করছে এবং সেই জন্য কিছুটা ঘাটতিও হয়েছে লাভের খাতায় বলা যেতে পারে। মানে ঘাটতি তো আমি বলছি ধরো রয়েছে, গত এই 6-7 মাস সিনেমা হলগুলো বন্ধ ছিল। হ্যাঁ, সেটা তারপর এতদিন তুমি যেমনটা বলছো, যেটা ওভারবার্ডেন হচ্ছে, স্যানিটাইজ করা, স্যানিটাইজার দেওয়া বা এই থার্মাল চেকিং, নানান রকম বিধিনিষেধ রয়েছে। তারপরে আবার সিট অ্যারেঞ্জমেন্ট করা, এই মুহূর্তে এরকম কোনো পরিকল্পনা কোনো হল মালিকের পক্ষ থেকে নেওয়া হয়নি যে ফেস্টিভ সিজন বলে অ্যালাউ করা হবে। পরবর্তী আনলক প্রক্রিয়ায় হয়তো সেটা ওপেন হতে পারে, বাট এই মুহূর্তে তারা এটাই এই নিয়মনীতি মেনেই চলবে যে মাঝখানে একটি করে সিট গ্যাপ দিয়েই বসতে হবে। কারণ যেহেতু ফার্স্ট ওপেনিং হচ্ছে এবং সেখানেই রুল ব্রেকের দিকে তারা যাচ্ছেন না। আজকে যে হলগুলো খুললো না সেটা কি আগামীকাল থেকে? হ্যাঁ, একদম। আজকে যে হলগুলো খুললো না তার মধ্যে অধিকাংশ হলই রয়েছে। আজকে যে হলগুলো খুললো সেগুলো হচ্ছে বেলঘরিয়ার একটি সিঙ্গেল স্ক্রিন সোনালী, এদিকে তোমার এই স্বভূমি এবং মধ্যমগ্রামের দুটি আইনক্স, এবং সেখানে খুব হাস্যকর ভাবে দুজন শুধু দর্শক দেখতে পাওয়া গেছে এবং দুজন দর্শক, তারা দুজনেই কোনো নতুন ছবি তো রিলিজ হয় একদম। এবং এটা নিয়ে আমি কথা বলছি, দুজন দর্শক এবং একজন দর্শক আজকে হল ওপেনিং এর দিন, মানে ইট ওয়াজ আ মানে
খুব বাজে ব্যাপার যে এরকম স্টার্টিং একটা মানে এতদিন পর হল খুলছে এবং সেখানে 2 জন কিংবা 3 জন দর্শকদের নিয়ে হল মালিকদেরকে দুজনকে প্রাইজ দেওয়া উচিত। এক্স্যাক্টলি আমার ওয়েলকাম হওয়া উচিত একদম। মানে আমি খবর নিয়ে যেটুকু জানতে পেরেছি, একজন মধ্যমগ্রামে একজনই ভদ্রলোক, তিনি সিনেমা দেখতে গেছিলেন এবং আরেকটি হল মানে সেটা হাওড়ার দিকে একটি হল খুলেছে, সেখানে 2 জন সিনেমা দেখতে গেছিলেন এবং 2 জনের মধ্যে যারা রিপোর্টিং করতে গেছিলেন তার মানে 2 জনই সাংবাদিক, তারাই গিয়ে হল টিকিট কেটে হলে বসে কিরকম এক্সপিরিয়েন্স হলো সেটা মানে সেটাই বুঝতে গেছিলেন। আর আরেকটা প্রশ্ন তুমি যেটা আসছো যে টিকিটের দাম, এক্ষেত্রে কিছু কিছু দুটো ধাপ আছে, কিছু নতুন ছবি আসছে এবং কিছু পুরনো আনরিলিজ ছবি, কটা ধর হল খুলেছে পুরনো ছবি দিয়ে, একদম এক্স্যাক্টলি পুরনো ছবি দিয়ে স্টার্ট হয়েছে এবং পুরনো ছবির ক্ষেত্রে দাম কিছুটা কম করে ছাড়া হয়েছে এবং মানে 50% কম রাখা হয়েছে, মানে প্রায় অর্ধেক দামে টিকিট ছাড়া হয়েছে। তবে নতুন ছবির ক্ষেত্রে হল মালিকেরা যে ব্যবস্থাটা করেছে সেটা হচ্ছে দাম বাড়িয়েই মানে প্রথম থেকেই দামটা বাড়িয়েই ছাড়া হবে, তাতে দর্শকদের মানে দর্শকরা ইচ্ছুক হোক বা না অনিচ্ছুক হোক সেটা একটু নিজেদের লাভের খাতার দিকে তাকিয়েই তারা এই ডিসিশন নিয়েছেন। বেশ, একদমই নিঃসন্দেহে এই বিষয়গুলো তো হল মালিকরা মনে রাখছেই, কিন্তু আরেকটা বিষয় বোধহয় স্বর্ণালী, এক তো এই আমরা দেখেছি দীর্ঘ লকডাউন, হলগুলো বন্ধ, ওটিটির একটা বিপুল জনপ্রিয়তা হয়েছে, ফলত এই হল ওপেন হলেও কতটা তারা লাভের মুখ দেখবে সেটা নিয়ে মানুষের মধ্যে কিন্তু এটা সন্দেহ হচ্ছে। তারপর এত বিধিনিষেধ, একদম একদম এই জায়গাটায় একটা খুব কথা চলছে, সেটা হচ্ছে যে সিনেমাগুলো হল এই হল মুক্তির পর ওটিটি প্ল্যাটফর্ম কিন্তু খুব সতর্ক হয়ে গেছে যে ওরা কিভাবে লাভ করবে এবং সেক্ষেত্রে ওরা কি করছে, যেগুলো নতুন রিলিজ হচ্ছে সেগুলোকে অল্প দামে নিজেদের প্ল্যাটফর্মে রিলিজের চান্স দিচ্ছে। সেক্ষেত্রে প্রযোজক পরিচালকেরা অবশ্যই যেখানে কম বাজেটে নিজেদের ছবি দেখানো যায় সেদিকেই খেয়াল রাখছেন। অবশ্য অনেক প্রযোজক পরিচালক আছেন, আমাদের বাংলাতেও আছেন, অরিন্দম শীল যেরকম নিজেই বলেছেন যে আমি কোনোভাবেই আমার ছবি আমি যতদিন না ফুল হল হচ্ছে ততদিন আমি রিলিজ করাবো না। তার মানে আমাদের অরিন্দম শীলের ছবি দেখতে গেলে মোটামুটি শীতকাল পর্যন্ত ওয়েট করে যেতে হবে। এবং রাজ চক্রবর্তীও এক কথাই বলেছেন যে ধর্মযুদ্ধ আমি যতদিন রিলিজ করবো না ততদিন যতদিন না আমাদের ফুল হল হচ্ছে, ফিরছে ততদিন মোটামুটি শীতকাল পর্যন্ত আমাদের এইভাবেই একটু মন খারাপ করেই সিনেমা হলে যেতে হবে এবং চেষ্টা করতে হবে যুগল যদি যায়। তোমাকে ধন্যবাদ দেবো, তবে যেতে যেতে যেহেতু আমরা পুজো দিয়েই আজকের এই অনুষ্ঠান শুরু করেছি এবং এই পুজোতে কি কি ছবি মানুষ দেখতে পারবেন হলে কি বাংলা বা এই পুজোতে রিলিজের আগেও আমরা চ্যাটে বলেছিলাম যে কি কি ছবি দেখতে পারবেন। এই মুহূর্তে রিলিজের খাতায় যারা যারা রয়েছে, SOS কলকাতা, SOS কলকাতা রয়েছে এবং গোলন্দাজ এই মুহূর্তে রিলিজ হচ্ছে না, এভাবেই গল্প হোক রিলিজ হচ্ছে, কালকেই যেটা প্রিমিয়ার আছে প্রিয়াতে। এবং এর পাশাপাশি দেখা যাচ্ছে কতগুলো উৎসবের পরে বলে একটি সিরিজ রিলিজ হচ্ছে এবং তার সঙ্গে আরো হিন্দি কোনো ছবি এই মুহূর্তে রিলিজ হচ্ছে না, পুরোটাই বাংলা ছবি আমরা দেখতে পাবো এবং রিলিজ হচ্ছে। কয়েকদিন আগে উইন্ডোজের একটি ছবি যেটা দিয়ে লকডাউনের আগে যেটি হয়েছিল শেষ, ব্রহ্মা জানে বলে একটি ছবি, সেটা রিলিজ করা হচ্ছে। যেহেতু সেই সময় সেই পরিমাণ দর্শক ছবিটি দেখতে পায়নি সেজন্য সেটাকে একটা রিলিজ করা হচ্ছে। এবং কেদারনাথ, যেহেতু সুশান্ত সিং রাজপুতের ট্রিবিউট জানিয়ে সেই সিনেমাটাকে আরেকবার রিলিজ করার পরিকল্পনা করা হচ্ছে। তবে এই মুহূর্তে বড় পরিচালক মানে নামজাদা পরিচালকদের ছবি আমরা খুব কমই দেখতে পাবো। বেশ, অনেক ধন্যবাদ স্বর্ণালী। নিঃসন্দেহে এটা তো কোথাও গিয়ে একটা যেমন মানে খারাপ খবর, কিন্তু খুশির খবর এটাও যে পুজোর মুখে বিভিন্ন হলগুলো খুলে যাচ্ছে, যদিও একাধিক বিধিনিষেধ থাকছে এবং সেই বিধিনিষেধকে নিয়েই আমাদেরকে চলতে হবে। ইনফ্যাক্ট আজকেই পার্থ চট্টোপাধ্যায়ও বলছিলেন যে করোনা থাকবে, উৎসবও থাকবে, উৎসব থাকবে, কিন্তু উৎসব পালন করতে গিয়ে আমাদেরকে কোথাও গিয়ে আরেকটু বোধহয় সজাগ সচেতন হতেই হবে। কারণ যেভাবে বিশেষজ্ঞরা বলছেন যে পুজোর পরে এবং যদি আমরা হৈ হৈ করে পুজোর ঠাকুর দেখতে প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় জমাই, সিনেমা হলে ভিড় জমাই, তাহলে কিন্তু আমাদের কপালে অশেষ দুঃখ আছে, সংক্রমণ আরও বাড়বে। আজকেই মমতা বন্দ্যোপাধ্যায় 21 পল্লী পুজোর উদ্বোধন করেন, সেই ছবি আপনাদেরকে দেখাবো।
দক্ষিণ কলকাতার আরও একটি অন্যতম পুজোর ডেস্টিনেশন একুশে পল্লী, বালিগঞ্জের বিখ্যাত একুশে পল্লী। আর এবছর একুশে পল্লীর থিম কর্মচক্র, কারণ করোনার কথা মাথায় রেখে একে একে যেভাবে মানুষ কাজ হারিয়েছে তার কথা মাথায় রেখেই কিন্তু তাদের এই থিম কর্মচক্র। টানা রিক্সার মাধ্যমে যে ফিরে আসা যায়। তারপরে রয়েছে, আমি আরেকটু দেখানোর চেষ্টা করব, ফেরিওয়ালা। তারপরে রয়েছে বায়োস্কোপ, সিমেন্ট মাখার মেশিন। একে একে তারা এই পুরনো যেসব কাজ, সেসবের মধ্য দিয়েও যে আবার ফিরে আসা যায় সেই কর্মচক্রটাকেই কিন্তু তারা তুলে ধরার চেষ্টা করেছে এই একুশে পল্লী থিমের মাধ্যমে। আমার সঙ্গে রয়েছেন একুশে পল্লী ক্লাবের অন্যতম প্রধান পুজো উদ্যোক্তা সুরেশ শেঠিয়া। আমি কথা বলে নেব তারই সঙ্গে। আমরা এবছর একটু আজকে 20-25 বছর পেছনে চলে যেতে চাইছি, একটু নস্টালজিয়াতে চলে যেতে চাইছি। আমরা একটু কর্মচক্র আমাদের টিমটাকে এখানে প্রডিউস করার চেষ্টা করছি যে আজ থেকে 20 বছর আগে লোকজন নন অটোমেশন লাইফটা কীরকম ছিল ভার্সাস টুডেজ লাইফ। আর আমার মনে হচ্ছে যারা এইগুলো দেখেনি তারা দেখে খুব মজা পাবে, আর যারা এইগুলো কোনো সময় ইউজ করেছেন তাদের ওই নস্টালজিয়া নতুন করে ফিলটা তৈরি হবে, তো তারা এসে খুব আনন্দ পাবে। কর্মচক্র পুরনো আইটেমগুলো, আজ থেকে 20 বছর আগে এই ধরনের মেশিনগুলো ইউজ হতো ফর কংক্রিটিং, আজকাল তো অটোমেশন হয়ে গেছে। আজকে রিক্সাগুলোকে হয়তো খুঁজতে হবে, খুব লোকালিটি লিমিটেড লোকালিটিতে পাওয়া যাবে। পালকি খুঁজতে হবে, আমাদের এখানে যে বায়োস্কোপ খুঁজতে হবে, বাট আমাদের এখানে যেগুলো ফেরিওয়ালা সেগুলো এখানে পাওয়া যাবে। বৃহস্পতিবার ঠিক এক সপ্তাহ আগে কিন্তু এই একুশে পল্লীর পুজো মণ্ডপটি উদ্বোধন করে দিয়ে গেলেন একটু আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবারের মতো এবারও কিন্তু মুখ্যমন্ত্রীর হাত ধরেই এই একুশে পল্লীর মণ্ডপটি উদ্বোধন হলো। এবং আপনাদের যেটা জানালাম যে এবারের একুশের পল্লী ৭৪তম বর্ষে পদার্পণ করেছে এবং এবছর করোনার আবহে যেহেতু পুজো হচ্ছে তাই কর্মযজ্ঞকে থিম করেই এবছরের পুজো মণ্ডপটি গড়ে তোলা হয়েছে। তাই মানুষের উত্তরণের পথ খুঁজতে অবশ্যই কিন্তু আপনাদের আসতেই হবে দক্ষিণ কলকাতার একুশে পল্লীর মণ্ডপে। ক্যামেরায় শুভদীপের সঙ্গে নিবেদিতা, আরোহী নিউজ, কলকাতা। এখন এই পর্যন্তই। আপনি দেখছেন আরোহী নিউজ। নিউজ ভিউজ নিবেদন করলেন 3 স্টেপস এভিয়েশন একাডেমি।